আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাতু। মোহতারাম দোস্ত আজিজও কী অবস্থা? দর্শনীয় শরীয়তপুর সিরিজের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা চলেছি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় অবস্থিত ফতেজংপুর দুর্গ দেখার জন্য। ফতেজংপুর জায়গাটি সখীপুর বাজার থেকে প্রায় 20 থেকে 21 কিলোমিটার দূরে অবস্থিত। আর ওদিক থেকে যদি আপনারা শরীয়তপুর থেকে কেউ আসতে চান তাহলে শরীয়তপুর প্রেমতলা থেকে অটোযোগে আপনারা আসতে পারেন, হয়তো সর্বোচ্চ 30-40 টাকা ভাড়া নিতে পারে। তো আমরা সখীপুর থেকে দুইজন যাচ্ছি। সখীপুর থেকে ওখানে যাওয়ার শর্টকাট রাস্তা হলো কার্তিকপুর দিয়ে ঢুকে তারপরে গোলার বাজার হয়ে ফতেজংপুর যাওয়া যায়। আপনারা রাস্তার মধ্যে দেখতে থাকেন তাহলে তো আপনারা দেখতেই পারবেন যে আমরা কিভাবে কোন জায়গা থেকে যাচ্ছি। তো যেতে যেতে এই ফতেজংপুর দুর্গ সম্পর্কে কিছুটা ইতিহাস জেনে নেওয়া যাক। আজ থেকে অনেক বছর আগে ভারতীয় উপমহাদেশ তখন মুঘলদের শাসনের অধীন ছিল, কিন্তু এই বাংলাদেশ মোটামুটি 12 ভূঁইয়াদের নেতৃত্বে আলাদা একটা প্রদেশ, আলাদা একটা রাষ্ট্র হিসেবে তখনও অস্তিত্ববান ছিল। তো সম্রাট আকবরের যেই প্রধান সেনাপতি ছিল মানসিং, সে এই 12 ভূঁইয়াদের দমন করার জন্য ওখান থেকে বিশাল একটা সেনাবাহিনী পাঠাইছে। পাঠানোর পরে ওই সেনাবাহিনী প্রথমবার যখন 12 ভূঁইয়াদের সাথে লড়াইয়ে নামে, তখন প্রথমবার ওই মুঘল বাহিনী 12 ভূঁইয়াদের হাতে পরাজিত হয়। পরাজিত হওয়ার পরে ওই পরাজিত বাহিনীটা বিক্রমপুর থেকে পালায়া যায়া এই যে নড়িয়া উপজেলায় যেখানে আমরা আজকে যাচ্ছি ওই জায়গায় আইসা অবস্থান করে ওখান থেকে তারা ওই মানসিংকে খবর পাঠায় যে আমরা হেরে গেছি, আমাদেরকে সাহায্য করেন। তখন এই হারের প্রতিশোধ নেওয়ার জন্য মানসিং ওখান থেকে আরও বড় একটা লস্কর পাঠায়, এবং সেই লস্কর তৎকালীন বিক্রমপুরের যেই রাজা ছিল রাজা কেদার রায়, তার সাথে এই এলাকায় একটা ভয়ানক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। এবং পরিশেষে যুদ্ধের শেষে রাজা কেদার রায় সেখানে মারাত্মকভাবে আহত হয় এবং সেখানে মৃত্যুমুখে পতিত হয়। তখন এই যে বিজয়, এই বিজয়কে উদযাপন করার জন্য এই এলাকার নাম পূর্বে ছিল শ্রীপুর, সেখান থেকে ওই মানসিং এটাকে পরিবর্তন করে ফতেজংপুর মানে যুদ্ধ বিজয়ের জায়গা হিসাবে নামকরণ করে যান। তো অলরেডি আমরা ফতেজংপুর চলে আসছি। এখানে আসার পরে আসলে আমরা চিনতেছিলাম না, তো একপাশে গাড়িটা রাইখা পরে এক মুরব্বির কাছে জিজ্ঞেস করলাম যে এটা ফতেজংপুর কেল্লাটা আসলে কোন দিকে। তো উনারাও, একটা আশ্চর্যের বিষয় হলো, উনারাও ফতেজংপুর কেল্লাটা আসলে চিনে না, উনারা অন্য একটা নামই চিনে। তো আমি যখন ফতেজংপুর কেল্লার কথা জিজ্ঞেস করছি, ওনারা আসলে কেউ তেমনভাবে বলতে পারে নাই। শেষমেশ এক মুরব্বী ব্যক্তি ইশাখার বাড়ি নামে ওই বাড়িটা আমাদেরকে দেখিয়ে দিল। এটা হলো এই যেই রোডটা দিয়ে আমরা ঢুকলাম, এই রোড থেকে হাতের বামে যাওয়ার পরে ওখান থেকে আরেকটু বামে একটা কাঁচা রাস্তা আছে। এই যে কাঁচা রাস্তাটা, এই রাস্তাটা ধরে অল্প কিছুক্ষণ, ধরেন 3-4 মিনিট গাড়ি চালানোর পরেই তারপরে ওই জায়গাটা দেখা যায়। তো আমরা সেখানেই যাচ্ছি। আমরা যখন গেছি তার কয়েকদিন আগে টানা বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা অনেকটাই কর্দমাক্ত ছিল, কিন্তু তারপরেও মোটামুটি আমরা যেহেতু বাইক নিয়ে গেছি, ওই বাইক যাওয়ার রাস্তাটুকু থাকার কারণে আমাদের জন্য যাওয়াটা খুব সহজ হয়েছে। তবে আমরা যখন ঢুকছি তখন কোনো মানুষ ছিল না, তো আমরা আসলে কনফিউজ ছিলাম যে আমরা কি রাইখা আসলাম না আরও সামনে যাইতে হবে, এখানে রাস্তা ওখানে রাস্তা, কোন রাস্তায় যে ঢুকবো আল্লাহই জানে। তারপরে যাই হোক একটা হবেই চিন্তা করে একেবারে সোজা চলতে লাগলাম। চলতে চলতে এই যে আমরা অলরেডি বাড়িতে পৌঁছায় গেছি। সত্যি কথা বলতে কি, এখানে আইসা আমি পুরাই হতাশ। এত দূর থেকে যেরকম একটা আশা নিয়ে আসছিলাম, এখানে আইসা তার কিছুটাই বাস্তবায়ন হয় নাই। কারণ মূল যে ভবনটা ছিল, মূল যে প্রকল্পটা ছিল, কমপ্লেক্সটা ছিল, তার বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে। বলা যায় যে 95 ভাগ ধ্বংস হয়ে গেছে। এই যে একটা দেয়াল আপনারা দেখতেছেন, এই দেয়ালের পরে ওই যে ভিতরে আরেকটা দেয়ালের মতো, পুরো বিল্ডিংটাও নাই, ভবনটাই নাই। অন্যান্য জমিদার বাড়িগুলোর ক্ষেত্রে আমরা যখন দেখি যে না মোটামুটি একটা আকৃতি আছে, হয়তো কিছু দেয়াল ভাঙে পড়ছে অথবা দেয়ালের পলেস্টার ভাঙে পড়ছে, কিন্তু এখানে টোটালি বিল্ডিংটাই নাই। শুধুমাত্র একটা নিদর্শন, মানে একটা দেয়াল বা এরকম একটা সাইড রয়ে গেছে যাতে করে বোঝা যায় যে এখানে কিছু একটা ছিল। আসলে কমপ্লেক্সটা অনেক বড় ছিল, কিন্তু এটা অলরেডি বেদখল হয়ে গেছে। এখানে এই জায়গাটাতে আমরা যেমন 2টা মাত্র দেয়াল দেখতে পাইতেছি। তো আমরা মনে করছিলাম যে হয়তো আর নাই, কিন্তু আরেকটু সামনে যাওয়ার পরে দেখলাম যে এই যে বাড়িটা, এখানে একটা মানুষের বাড়ি,
ভিতরে মহিলারা কথা বলতেছিল, এই জন্য আমরা আসলে ভিতরে যাই নাই, বাইরে থেকেই যতটা পারছি ভিডিও করছি। তো এইখানেও একটা বিল্ডিংয়ের ধ্বংসাবশেষ রয়ে গেছে, আমরা মনে করছিলাম এখানেই শেষ। তো ওখান থেকে যখন আমরা ফিরে আসব তখন এক পিচ্চির সাথে দেখা হয়েছে, ওই স্থানীয়, ও বলল যে না ভাইয়া ভিতরে আরেকটু জায়গা আছে। তো আমরা এখান থেকে দেখার পরে ভিতরের দিকে, এই যে ভিতরের দিকে যাচ্ছিলাম, তবে সবুজ শ্যামল হওয়ার কারণে আসলে ওই সবুজ দৃশ্যটা ভালো লাগতেছিল, কিন্তু আমরা এত দূর থেকে যেই জিনিসটা দেখার জন্য আসছি ওই জিনিসটা দেখে আসলে বলতে হবে যে পোষায় নাই, এটাই বাস্তব যে পোষায় নাই। তো এই যে এই অংশটা, এটা হলো শেষ অংশ, মানে এইটুকুই শেষ। প্রথমে 2টা দেয়াল, মাঝখানে ওই বাড়ির পাশে একটা রুমের মতো, আর এখানে একটা ছোট্ট খুপড়ির মতো। একটা জিনিস কোনোভাবেই মিলাইতে পারতেছি না, যে ধ্বংস হওয়ারও তো একটা লিমিট থাকে না। এটা এমন ধ্বংস কিভাবে হইলো যে একেবারে কিছুই নাই। এই দেখেন, এই যে খালি এইটুক জায়গায় এইটুক অংশ আছে, আর ওই যে ওই পাশে যে প্রথমে যে অংশটা আমরা দেখে আসছি ওই অংশটাই আছে, এর বাইরে কোনো কিছুই নেই। এতটা ধ্বংস কিভাবে হয় কে জানে। তবে একটা জিনিস হলো, এটা ফতেজংপুর দুর্গ নামে মানে পরিচিত হইলেও এটা স্থানীয়ভাবে সবাই চিনতেছে ঈশা বাড়ি, অথচ ইতিহাস হিসাবে এটা কিন্তু ঈশা বাড়ি হওয়ার কথা না, কারণ ঈশা এই পর্যন্ত আসার কোনো চান্স নাই। এটা ওই কেদার রায়, যার কথা বলা হয়েছে এর আগে, তারই বাড়ি বা তারই একটা আশ্রয়কেন্দ্র হওয়ার কথা, কিন্তু মানুষ কী জন্য ঈশাখার বাড়ি বলে এটা একমাত্র তারাই বলতে পারবে। অথবা হয়তো আমরা যে ইতিহাসটা বলছি ওই ইতিহাসটা ভুল হইতে পারে, কত কিছুই তো সম্ভব, কে জানে কোনটা সত্যি কোনটা। এখান থেকে বের হওয়ার পরে আমরা আরেকটা স্পটে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা জানতে হলে আমাদের পরবর্তী ভিডিও আপনাদের দেখতে হবে। আমরা এইভাবে শরীয়তপুরের দর্শনীয় কিছু জায়গা এবং বিভিন্ন স্থাপনা নিয়ে আপনাদেরকে ভিডিও দিব ইনশাআল্লাহ।